রাজধানীর শাহবাগে ছাত্রদল ছাত্র শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এইভাবে বড় বড় যদি হামলা করা তাহলে বাংলাদেশে তার কোনো নিরাপত্তাই নাই। কোন দর্শক দেখতে পাচ্ছেন সাদিক কায়েমের উপর আক্রমণ করা হয়েছে। সাদিক কায়েমের খারাপ অবস্থা করে ছাত্রদল কর্মীরা। এদিকে গত রাতে ছাত্রদল এবং ছাত্র শিবিরের সংঘর্ষে সাদিক কায়েমের খারাপ অবস্থা হয়েছে। এই নিয়ে আজ শুক্রবার সকাল থেকেই দাওয়া পাল্টা দেওয়া চলছে শাহবাগের রাজপথে। এই নিয়ে সারা দেশে ধ্বংসের খেলায় মেতে উঠেছে। তো এটি ছিল পূর্ব পরিকল্পিত, অর্থাৎ আমাদেরকে এই বাংলাদেশ থেকে যেভাবে হোক ষড়যন্ত্রমূলকভাবে ছাত্রদলকে যেভাবে হোক এই প্রপাগান্ডামূলক রাজনীতির মাধ্যমে এদেরকে ঘায়েল করা। নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সানি মৃধা। যাচ্ছি সানির কাছে। সানি, শাহবাগের ঘটনায় কতজন আহত হয়েছেন এবং তাদের পরিচয় জানতে পেরেছেন কিনা, এবং একই সঙ্গে আপনার কাছে শাহবাগের বর্তমান পরিস্থিতির সবশেষ কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন আমাদের। ডাকসু ভিপি সাদিক কায়েম, ডাকসুর সদস্য থেকে শুরু করে শিবিরের মোট 10 জনের অধিক নেতাকর্মী এখানে আহত হয়েছেন। তবে বিশেষ এই ভয় কার মধ্যে নাই, মৃত্যুর ভয় কার মধ্যে নাই? ভাই আমারে ধইরা নিয়ে যে আপনি লাঠি দিয়ে বাইরাবেন, মাথার মধ্যে গামছা দিয়ে পানি ঢালবেন সারা রাত, আমারে এইভাবে ঝুলাইয়া রাখবেন দড়ি দিয়ে বাইন্দা, আমি এই অত্যাচার সহ্য করুম? দেখাতে চাই এখনো পর্যন্ত কিন্তু আমি যে শাহবাগ থানার ভেতরে রয়েছে এর বাহিরে কিন্তু এখন পর্যন্ত ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আমার বলা চলে যে এখনো পর্যন্ত তারা উত্তেজনা মুহূর্ত একটা পরিণত করে রেখেছে। ছাত্র দলের অ্যাকশনে গত রাতে শাহবাগে সাদিক কায়েমের খারাপ অবস্থা হয়েছে। ছাত্রদল এবং ছাত্র শিবিরের মুখোমুখি দাওয়া পাল্টা দেওয়া হয়। এই নিয়ে সারা দেশের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। দর্শক শ্রোতা, আজকে সকাল থেকে আবারও ছাত্রদল ছাত্র শিবির রাজপথে নামতে শুরু করে, শাহবাগ উত্তাল করে। এই নিয়ে আমরা দেখতে পারি বর্তমান সরকার তারেক রহমান তিনিও পদক্ষেপ নেন এবং সাদিক কায়েমের খারাপ অবস্থা হওয়াতে ছাত্র শিবির কিন্তু ভয়াবহ রূপ ধারণ করে, জামাত শিবিরও ভয়াবহ রূপ ধারণ করে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন গত রাত্রে যা হয়েছিল। এই নিয়ে সাদিক কায়েমও কিন্তু অনেক কথা বলেছিল। অন্যদিকে দেশের রাজনীতির মধ্যে বর্তমানে যা হচ্ছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। শাহবাগ থানার সামনে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা চলছে একটি অপতথ্যকে কেন্দ্র করে, এবং সেখানে আছেন আমাদের সহকর্মী রায়হান কবির। তার সাথে আমরা সরাসরি যুক্ত হচ্ছি। রায়হান কবির, সেখানকার কি পরিস্থিতি দেখছেন এবং এখনকার মতো চলমান যে পরিস্থিতি সেখানকার সর্বশেষ খবর জানাবেন। আমি শাহবাগ থানার একদম সামনে দাঁড়িয়ে আছি। এখানে বর্তমানে যেটি হচ্ছে ঠিক আমার পিছনেই শিবিরের যে ডাকসু প্যানেলের যে সদস্যরা সাদিক কায়েম থেকে শুরু করে বেশ কয়েকজন নেতা এখানে এসেছিলেন। তারা থানায় যেতে চাচ্ছিলেন, থানায় গিয়ে থানায় খবর নিতে চাচ্ছিলেন থানায় কি ঘটেছিল সেটি। তাকে এখানে ছাত্রদলের যে সকল কর্মী রয়েছে কর্মীরা তাকে থানার বাইরে অবরুদ্ধ করে ফেলে, এবং পরবর্তীতে এই খবর পেয়ে ছাত্রদলের যে সভাপতি রয়েছে রাকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছে তিনি এখানে আসেন, এবং তারা এখনো দেখছেন কথা বলছে। তারা হয়তো একটা সমঝোতার কথা চিন্তা করছে। মূল কাহিনীটাই যদি একটু ফিরে যাই রয়্যাল, সকালের দিকে সলিমুল্লাহ মুসলিম হলের আব্দুল আল মাহমুদ নামে এক শিক্ষার্থী, তিনি 2025 সালের ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করে এসেছিলেন। তিনি একটি ভুয়া পোস্ট তার সামাজিক যোগাযোগ মাধ্যমে করেন, যেটিতে দেখা যাচ্ছিল প্রধানমন্ত্রীর যে কন্যা রয়েছে জাইমা রহমান, তাকে নিয়ে বিকৃত একটা ছবি তিনি শেয়ার করেন। সেটিকে কেন্দ্র করে সকাল থেকে ক্যাম্পাসে সকলের সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছিল, এবং এক পর্যায়ে সন্ধ্যার দিকে তিনি থানায় চলে আসেন। তিনি থানায় এসে জিডি করতে চান যে তাকে ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন রকম হুমকি দেওয়া হচ্ছিল, এবং সেই একই সময়ে ছাত্রদলের নেতারাও এখানে আসেন। তাদের প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে যে কটূক্তিটা করা হয়েছে, ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়েছে, সেটা নিয়ে তারা মামলা করার উদ্দেশ্যে এখানে আসেন। আসার পর দুই সংগঠন মুখোমুখি একটা অবস্থান নেয়, এবং সেখান থেকে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে ডাকসুর যে সদস্য রয়েছে ডাকসুর সদস্য আসেন। ডাকসুর সদস্য আসলে তাদের সঙ্গে একরকম ডাকসুর সদস্যরা আসলে তাদের সঙ্গে এক সময় কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে একইভাবে তাদের সঙ্গে হাতাহাতি হয়। এই ঘটনা শুনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা আসেন ঘটনার বিবরণ শুনতে এবং সমাজ সংগ্রহ করতে। রয়্যাল, ঠিক এখনো যেমন দেখছেন ছাত্রদল এবং শিবির দুই দিকে যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে যে এখনো ক্ষোভের যে বিষয়টা সেটিকে কিন্তু
কিন্তু এখনো প্রতীয়মান। থানার দিকে চলে গেলেন ছাত্র দলের যে সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক, সেন্ট্রালের যে সভাপতি রয়েছেন রাকিব, তিনি চলে গেলেন থানার দিকে। এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে যাচ্ছেন তারা ডাকসুর নেতারা, তাদের মধ্যে হয়তো বা জিনিসটাকে সমাধানের একটা কথা চলছিল, যার ফলে দুই গ্রুপকে আমরা দেখছি দুই দিকে অবস্থান নিচ্ছেন, দুই দিকে চলে যাচ্ছেন। আমরা পরবর্তীতে হয়তো বা জানতে পারবো যে তাদের আসলে কি কথা হয়েছিল বা তারা কোন পদক্ষেপ নিচ্ছেন। এর পাশাপাশি আমি আবার যদি প্রথম ঘটনায় ফিরে যাই, সন্ধ্যায় সাংবাদিক সমিতির সদস্যরা যখন আসেন তখন ছাত্র দলের যে নেতা কর্মীরা ছিলেন তাদের সঙ্গে তাদের একটু কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সাংবাদিকদের উপরেও একটা হাতাহাতির অবস্থা তৈরি করে। এই সিচুয়েশন কিছুটা কাটতে না কাটতে ডাকসুর আরেক সদস্য এবি জুবায়ের তিনি আসেন। তিনি আসার পর তাকে দীর্ঘক্ষণ অবরুদ্ধ করা হয় এবং তারপর এই যে এখন সাদিক কায়েম এখানে আসেন কথা বলার জন্য। একজন শিক্ষার্থী জীবনের নিরাপত্তার জন্য জিডি করতে গেছে, সেখানে এইভাবে বর্বরচিত হামলা করা, তারা এই বাংলাদেশে তার কোনো নিরাপত্তাই নাই, কোনো নাগরিকের নিরাপত্তা নাই। সন্ত্রাসী সবাই একাকার হয়ে আজকে বাংলাদেশের মানুষের উপর, ছাত্র সমাজের উপর নিপীড়কের ভূমিকায় তারা এসেছে। আমরা হুঁশিয়ার করছি, আপনারা জালেম হয়ে উঠবেন না। আমরা হাসিনার মতো ফ্যাসিস্টে সহ্য করি নাই। ছাত্রলীগের মতো সন্ত্রাসীদেরকে 17 জুলাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস ছাড়া করা হয়েছে। আবার যদি আপনারা এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান, ক্যাম্পাসের মধ্যে সেই ক্ষমতার রাজনীতির নামে, আধিপত্যের নামে, অস্ত্রের ঝঞ্ঝানি আপনারা ফিরিয়ে নিয়ে আসতে চান, বাংলাদেশের ছাত্র সমাজ সেটা বরদাস্ত করব না। আমরা বেঁচে থাকতে তা হইতে দিব না। এই ক্যাম্পাসের একজন শিক্ষার্থীর উপর যদি হামলা হয়, সেটা আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে। সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ইতিমধ্যে আমরা আবার প্রশাসনকে জানিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, আমি বিসিকে আবার ফোন দিয়েছি। অনতি বিলম্বে এই সকল সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং আমরা ফুটেজ সংগ্রহ করে এই সন্ত্রাসীদেরকে আমরা জাতির কাছে তাদের মুখ উন্মোচন করবো। সন্ত্রাসের রাজত্ব এই বাংলাদেশে হবে না। পক্ষ থেকে পরবর্তী কোনো কর্মসূচি দিবেন কি? আমরা যারা আহত অবস্থায় আছে তাদেরকে দেখেছি, আপনারা দেখতে পেয়েছেন জুবায়ের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে। জুলহাস নামে আরেকজন মহসিন হল সংসদের শিক্ষার্থী আছে, সে এখন পর্যন্ত তার মাথা সেন্সলেস অবস্থায় যাচ্ছিল, তার বুঝতে পারতেছে সেন্সলেস অবস্থায় আছে। এরপরে মুসাদ্দিকের একটা পা অবস্থায় ভাঙ্গা অবস্থায় আছে। তো আমরা শিক্ষার্থীদের খোঁজ খবর নিচ্ছি, একই সাথে আমরা প্রশাসনের কাছে যাব এবং আমরা শান্তিপূর্ণভাবে আমরা এই সকল সন্ত্রাসীদেরকে আমরা বিচার আওতায় নিয়ে আসবো। আমরা কোনো ধরনের সহিংসতা চাই না। আমরা ছাত্র দলের সভাপতির সাথে কথা বলেছি, আমরা বলেছি এই যারা সন্ত্রাসী আছে এই সন্ত্রাসীদেরকে আপনারা দ্রুত সময়ের মধ্যে বিচার আওতায় নিয়ে আসেন। ওনারা আমাদেরকে বলেছেন তারা বিচার আওতায় নিয়ে আসবেন। আমরা পুলিশকেও বলেছি। এটা আমরা অবাক হই, আজকে আমরা অবাক হচ্ছি, বাংলাদেশে তাহলে নিরাপত্তা কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এই জায়গায়, শাহবাগ থানার মতো এই জায়গায় একজন শিক্ষার্থী জীবনের নিরাপত্তার জন্য জিডি করতে গেছে, সেখানে এইভাবে বর্বরচিত হামলা করা, তারা এই বাংলাদেশে তার কোনো নিরাপত্তাই নাই, কোনো নাগরিকের নিরাপত্তা নাই। এটা তো ফ্যাসিজমের সর্বোচ্চ শিখরে তারা আজকে আরোহণ করেছে, সাংবাদিকদের উপর এভাবে হামলা করছে। তা আমাদের কাছে মনে হচ্ছে আজকে তারা দেশের কন্ট্রোল হারাইছে। 2 মাসে সরকারের যে ব্যর্থতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকের যে জ্বালানি সংকট, আজকের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সারা দেশব্যাপী, যেভাবে যে হত্যা হামলা মামলা হচ্ছে, সারা দেশব্যাপী যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি এবং এই যে রামদাদি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে সন্ত্রাস, সেগুলোকে তারা ঘায়েল করার জন্য শিক্ষার্থীদের উপর আজকে তারা নৃশংসভাবে হামলা করে তাদেরকে ব্যর্থতাকে তারা ঘায়েল করতে যাচ্ছে। একই সাথে এই যে জুলাইকে অস্বীকার করা, শহীদদের রক্তের সাথে প্রতারণা করা, সেগুলোকে তারা ঘায়েল করার জন্য আজকে তারা অন্য পথ, সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। যারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, আমরা হুঁশিয়ার করছি এই সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম হবে না। এই বাংলাদেশে এই ক্যাম্পাসে আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই সকল সন্ত্রাসকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। যোগাযোগ করছি সকল ছাত্র সংগঠনের সাথে, সকল স্টেকহোল্ডারের সাথে, প্রশাসনের কাছে। আমরা অনতিবিলম্বে সন্ত্রাসীদেরকে বিচার আওতায় নিয়ে আসার জন্য আহ্বান করছি। তো এটি ছিল পূর্ব পরিকল্পিত, অর্থাৎ আমাদেরকে এই বাংলাদেশ থেকে যেভাবে হোক ষড়যন্ত্রমূলকভাবে ছাত্রদলকে যেভাবে হোক এই প্রপাগান্ডামূলক রাজনীতির মাধ্যমে এদেরকে ঘায়েল করা। আমরা দেখেন সেই 6 আগস্ট থেকে আজকের দিন পর্যন্ত হাজার হাজার মব হয়েছে, হাজার হাজার মিথ্যা প্রপাগান্ডামূলক ফটোকার্ড তৈরি করা হয়েছে। আপনারা অবগত থাকবেন, আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ যদি 7 দিন ব্যাপী কোনো সমাবেশে না যাই, কোনো বক্তব্য না রাখি, তারপরে দেখবেন 1-2 দিন পর পর একটা মিথ্যা বানোয়াট ফটোকার্ড এমন অশ্লীল ভাষায় প্রচার করা হয়। এবং তারা কারা? যারা এভাবে সারা দেশব্যাপী ঐক্যবদ্ধভাবে, এবং আমি আবারও বলছি
বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে সোশ্যাল মিডিয়া গ্রুপ রয়েছে সেখানে ওই ধরনের বানোয়াট ফটোকার্ড অব্যাহতভাবে প্রচার করা হচ্ছে। বিগত প্রায় 2 বছরের অধিক সময় ছাত্রদল সর্বোচ্চ ধৈর্য সংযম প্রদর্শন করেছে। আমাদের ধৈর্যের চূড়ান্ত সীমা অতিক্রম আরও আগেই করেছি, তারপর আমরা আমাদের সংগঠনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। আপনারা দেখবেন আমরা বারবার ছাত্র দলের পক্ষ থেকে দুটো বিষয়ে ছাত্র শিবিরের প্রতি অনুরোধ জানিয়েছি, বিনীতভাবে নিবেদন জানিয়েছি যে আপনাদের গুপ্ত রাজনীতি কোথাও চলবে না, এই গুপ্ত রাজনীতি মেনে নেওয়া হবে না। আপনারা আপনাদের সংগঠনের পরিচয়ে আপনারা রাজনীতি করবেন, ওয়েলফেয়ার পলিটিক্স করবেন, মব করবেন, আপনার সংগঠনের পরিচয় মব করবেন। আমাকে দুটো গালি দিবেন, আমি জানবো যে ছাত্র শিবিরের অমুক দায়িত্বশীল পর্যায়ে নেতা আমাদেরকে গালি দিচ্ছে। একটি ভুয়া ফটোকার্ড দিবেন, আমরা জানবো যে ছাত্র শিবিরের অমুক এই ভুয়া কার্ড ফটোকার্ড প্রচার করছে। আমরা কিন্তু সেগুলো বলতে পারবো যে এই ধরনের ভুয়া ফটোকার্ড ছাত্র শিবির প্রচার করছে, এবং আমরা সেগুলো তাদের দায়িত্বশীল যারা রয়েছে তাদেরকে দিতে পারবো যে আপনার ছাত্র শিবিরের এই পর্যায়ে নেতৃবৃন্দ এই অপকর্ম করছে। কিন্তু তারা আমাদের এই বিষয়ে কোনো কর্ণপাত করেনি। আজকের দিন পর্যন্ত তারা তাদের কোনো ক্যাম্পাসেরই কমিটি প্রকাশ করেন, এই কারণে যে তাদের নেতাকর্মীদের দ্বারা অব্যাহতভাবে সোশ্যাল মিডিয়ায় যে প্রচারণা এবং বিভিন্ন সময় যে মত তৈরি করার যে পায়তারা, সেগুলো তারা অত্যন্ত পরিকল্পিতভাবে করে যাচ্ছে। আমরা নিন্দা জানাচ্ছি, আমরা দুঃখ প্রকাশ করছি। দয়া করে আপনারা এই রাজনীতিতে বের হয়ে আসুন। 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় আপনারা যে ভাষায় আপনারা আজ এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট করছেন, এগুলো কখনো কাম্য নয়। আমরা আপনাদের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে এই ধরনের অপরাজনীতি থেকে বের হয়ে আসুন। সেই সাথে আজকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমি তার জন্য ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি যে শাহবাগ থানার অভ্যন্তরে এবং বাইরে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি এবং এই মুহূর্তে ঢাকা মেডিকেলে রয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। চলে যাচ্ছি তার কাছে। আরিফ, ডাকসু নেতা সহ 11 জনের যে চিকিৎসা চলছে, তাদের অবস্থা এখন কেমন, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? শাকিল, যারা আহত হয়েছেন ডাকসু নেতৃবৃন্দ, তাদের অবস্থা এখন পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে তাদেরকে দেখার জন্য শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল যিনি রয়েছেন, তিনি কিছুক্ষণ আগেই ঢাকা মেডিকেলে এসেছেন এবং তিনি তাদেরকে দেখে এসে আমাদেরকে আসলে সাংবাদিকদের সাথে কথা বললে নতুন করে ঢাকা মেডিকেলে যে তথ্য সেটি দেওয়া যাবে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে এখানে 11 জন ভর্তি রয়েছেন। এছাড়া আজকের এই ঘটনায় সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাংবাদিক সমিতি, তারা একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখান থেকে তারা অভিযোগ করেছেন, তারা দাবি করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 থেকে 12 জন সাংবাদিক আহত হয়েছে এবং তাদের সবাইকে ছাত্রদল তাদের উপরে হামলা করেছে, এই ধরনের অভিযোগ তারা তুলেছেন। এবং এর আগেও বহুবার তারা ছাত্রদলের হাতে হামলার শিকার হয়েছেন, এই ধরনের অভিযোগ কিন্তু তারা তুলেছেন। এবং এর আগে আজকের এই ঘটনার যে সূত্রপাত, আমরা যেমনটি শুরু থেকে বলে আসছিলাম, একটি ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে মূলত এই ঘটনার সূত্রপাত হয়েছে। অর্থাৎ তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে একটি কটূক্তিমূলক ফেসবুক পোস্ট দেওয়া হয়েছে, যার ভিত্তিতেই মূলত এই পোস্টটি দিয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে। তিনি ডাকসুর একজন নেতা এবং তিনি শিবিরই করেন। এবং এটি যখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল, তারপর আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি তার জীবনের আশঙ্কা নিয়েই মূলত তিনি শাহবাগ থানায় একটি জিডি করার জন্য এসেছিলেন এবং পরক্ষণে সেখানে ছাত্রদলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু একটি মামলা করার জন্য এসেছিলেন, যেহেতু ফেসবুকে পোস্টের মাধ্যমে তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে কটূক্তি করা হয়েছে। এবং তারা যখন উভয়ে থানায় আসার পরে তাদের মধ্যে এক ধরনের বাকবিতণ্ডা তৈরি হয় এবং কথা কাটাকাটি হয় থানার ভিতরে। এক পর্যায়ে গিয়ে থানার বাইরে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে কয়েক দফায়, এবং এই দফায়
ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হয় এবং এরপরেই যারা আহত হয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেলে এনে ভর্তি করানো হয়। বর্তমানে দেখতে পাচ্ছেন যে ঢাকা মেডিকেলের সামনে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের উপস্থিতি আছে, তেমনিভাবে শিবিরের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের উপস্থিতি আছে। ভিতরেই মূলত শিবির নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে এবং বলা যায় যে এই ঘটনার পরই উভয় পক্ষই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা তাদের যে বিক্ষোভ মিছিল সে বিক্ষোভ মিছিল করে এবং বিক্ষোভ মিছিল থেকেই সাদিক কায়েম যে ধরনের অভিযোগ করে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এই কারণে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।